ভৌগোলিক অবস্থান, ভূকৌশলগত অবস্থান জানাটা খুবই জরুরি। ভৌগোলিক অবস্থানই এক অঞ্চল থেকে অন্য অঞ্চলের মধ্যে আচার আচরণগত, জীবনযাপন প্রণালী এবং সামগ্রিক জীবন ব্যবস্থায় একটা পার্থক্য সৃষ্টি করে। বাংলার মানুষের ওপর নদীর প্রভাব, ষড়ঋতুর প্রভাব যতটা পড়েছে আরব বিশ্বের ওপর পড়েনি। আরব বিশ্বের ওপর পড়েছে মরুভূমির প্রভাব। তাই মানুষের যাপিত জীবনের ওপর ভূগোলের এবং পরিবেশের যেরকম প্রভাব পড়ে, ইতিহাসের ওপরও এরকম প্রভাব। তাই ইতিহাসকে জানতে হলে, ইতিহাসকে বুঝতে হলে কোনো অঞ্চলের ভূগোল এবং পরিবেশগত ইতিহাস জানাটা খুবই জরুরি। আমরা বাংলার ভৌগোলিক পরিচয় সম্পর্কে এখন জানার চেষ্টা করব। প্রাচীন বাংলা বলতে কোন অঞ্চলকে বোঝাই আমরা? এই প্রশ্নটি পড়তে গেলে প্রথমেই এই প্রশ্নটি আমাদের মনের সামনে উপস্থাপিত হবে। কারণ আমরা আজকে যে বাংলাকে দেখছি, প্রাচীন বাংলা বলতে এই অংশকে শুধু বোঝানো হতো। প্রাচীন বাংলা বলতে কোন অঞ্চলকে তাহলে বোঝানো হতো? আমরা খুবই সাধারণ ভাষায়, সাধারণভাবে যেটা বিবেচনা করব, 1947 সালে ব্রিটিশরা যখন ভারতবর্ষ ত্যাগ করে, ত্যাগ করার পূর্বে যে বাংলাটি ছিল সেটাকেই আমরা এই কোর্সের আলোচনার মধ্যে নিয়ে আসব। অর্থাৎ আমরা প্রাচীন বাংলা বলতে যে অঞ্চলকে বোঝাবো সেটা হচ্ছে আজকের বাংলাদেশ এবং পশ্চিম বাংলা। ইতিহাসবিদদের দৃষ্টিতে এবং ভূগোলবিদদের দৃষ্টিতে উপমহাদেশের এই ভূখণ্ডটি যে কোনো বিবেচনায় একটি ভিন্ন ভূখণ্ড, ভিন্ন অঞ্চল, পরিবেশগত দিক থেকে, মানুষের জীবনযাপনের দিক থেকে এবং অন্যান্য দিক থেকে। এই অঞ্চলটির আয়তন ৮০,০০০ বর্গ কিলোমিটার। এটা দক্ষিণমুখী একটি স্লোপ ভূখণ্ড, উত্তরে উঁচা এবং আস্তে আস্তে নিচু হতে 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 সমুদ্র মুখে এটা গমন করেছে। এই বিশাল ভূখণ্ডটি গঙ্গা, ব্রহ্মপুত্র, যমুনা নদীর পালল দিয়ে গঠিত এবং এর দক্ষিণ পাশে রয়েছে বিশাল সমুদ্র বঙ্গোপসাগর। ৮০,০০০ বর্গ কিলোমিটারের ৮০,০০০ বর্গ মাইলের মধ্যে ৫০,০০০ বর্গ মাইল ভূমি সমতল ভূমি, যেখানে উৎপাদন হয় কৃষি, বিভিন্ন দ্রব্য, ধান, পাট, চাল। এই ভূখণ্ডের মধ্যেও কিছুটা বৈচিত্র্য আছে। প্রথমেই বলছি নদী দ্বারা এটাকে বিভক্ত করা হয়েছে বিভিন্ন অঞ্চলে। এছাড়া এই ভূখণ্ডের পশ্চিম, উত্তর এবং উত্তর পূর্ব অঞ্চলে ছোট ছোট কিছু পাহাড় দ্বারা গঠিত বা বেষ্টিত। এবং মূল ভূখণ্ডের মধ্যেও একটি বৈচিত্র্য দেখা যায়। আমাদের যে প্লাবন ভূমি, যে সমভূমি, সমভূমি থেকে ত্রিপুরা অঞ্চল যেটা ৬ ফিট উঁচু ছিল এবং এর মাঝামাঝি ছিল ময়নামতি পাহাড়ি অঞ্চল। সিলেট অঞ্চল হচ্ছে মূল ভূমি থেকে ১০ ফিটের বেশি উঁচু এবং সিলেটের দক্ষিণ সাইডে যে ভূমিটি মধুপুরের উচ্চভূমি, এটাও অন্যান্য অঞ্চল থেকে একটু উঁচা। মধুপুরের যে অঞ্চলটা, এই অঞ্চলটাকে ব্রহ্মপুত্র নদী থেকে পৃথক করেছে বরন্দ, যে আমরা জনপদের কথা জানতাম সেটা থেকে। আর পশ্চিম বাংলার রাজমহল ও ছোটনাগপুরের যে অঞ্চলটি, এটা পাহাড়ি অঞ্চল। উত্তর দিকে উঁচু পাহাড়, এটা আস্তে আস্তে দক্ষিণ দিকে যেতে যেতে ছোট ছোট করে সমতল ভূমির সাথে মিশে গিয়েছে। তো এই হচ্ছে বাংলার ভৌগোলিক অবস্থান। এই বাংলার ভৌগোলিক অবস্থানের মধ্যে আমরা যে জিনিসগুলো দেখতে পাই, বাংলাকে বিভক্ত করেছে নদী, নদীর দ্বারা সৃষ্টি হয়েছে বিভিন্ন জনপদ এবং উত্তর, পশ্চিম এবং পূর্ব দিকে কিছু পাহাড়ি ভূমি অবস্থান করছে। এই বিষয়টা কি ঐতিহাসিক নিহার রঞ্জন রায় সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, এই ভূখণ্ডই ঐতিহাসিক কালের বাঙালির কৃতকর্মের উৎস
এবং ধর্ম কর্ম নর্মভূমি। একদিকে উচ্চ পাহাড়, দুই দিকে কঠিন শৈলভূমি এবং একদিকে বিস্তীর্ণ সমুদ্র, মাঝখানে সমভূমির সাম্য ইহাই বাঙালির ভৌগোলিক ভাগ্য। নিহার রঞ্জন রায় সুন্দরভাবে একটি বাক্যের মধ্য দিয়ে পুরো বাংলার যে ভৌগোলিক পরিচয় সেটি আমাদের সামনে তুলে ধরতে সক্ষম হয়েছে। এখন আমরা বাংলার যে ভূখণ্ডের কথা বললাম, এই ভূখণ্ডের সীমানা যদি প্যাসিফিক ভাবে বলি, এর পূর্বে ত্রিপুরা, গারো ও লুসাই পর্বতমালা, উত্তরে শিলং মালভূমি ও নেপালের তরাই অঞ্চল, পশ্চিমে রাজমহল, ছোট নাগপুরের পর্বতরাজি ও উঁচুভূমি, দক্ষিণে বঙ্গোপসাগর। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা প্রাচীন বাংলা বলতে যে অঞ্চলটিকে বোঝাবো মানচিত্রে দেখানো হচ্ছে, এই অঞ্চলকে আমরা প্রাচীন বাংলা বলে জানি। আমরা বাংলার ইতিহাস পড়ছি, স্বাভাবিকভাবেই আমাদের মনে একটি প্রশ্ন উৎপত্তি হবে, সেটি হচ্ছে বাংলা নামের উৎপত্তি কখন কিভাবে হলো। বাংলার নামকরণ নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিভিন্ন মতভেদ রয়েছে। ঐতিহাসিক আবুল ফজলের মতে প্রাচীনকালে এখানকার রাজারা 10 গজ উঁচু এবং 20 গজ প্রশস্ত প্রকাণ্ড আল নির্মাণ করতেন। এ থেকেই বাঙ্গাল বা বঙ্গালা নামের উৎপত্তি হয়। কেন আল নির্মাণ করতেন? আমরা আলোচনার শুরুতেই বলেছি এই অঞ্চলের ভূখণ্ডের ওপর নদীর প্রভাব খুব বেশি। নিয়মিত বন্যা হতো, বন্যায় মানুষের জীবনযাপন পদ্ধতির উপর একটা প্রভাব পড়তো, উৎপাদন ব্যবস্থায় ব্যাঘাত ঘটত। এই উৎপাদন ব্যবস্থাকে সচল রাখার জন্য, মানুষের বসবাসের স্থানকে নির্বিঘ্ন রাখার জন্য রাজাগণ এই আল ব্যবস্থা দিত। আল বলতে আজকের যে বাঁধ বোঝানো হয় সেই বাঁধকেই বোঝানো হচ্ছে। 10 গজ উঁচু এবং 20 গজ প্রশস্ত, যাতে বন্যার পানিকে নিয়ন্ত্রণ করা যায়, নদীর পানিকে নিয়ন্ত্রণ করা যায়, মানুষের জীবনযাপন পদ্ধতি স্বাভাবিক থাকে। আবুল ফজলের এই মত সব ঐতিহাসিক এক বাক্যে গ্রহণ করেছে তা বলা যাবে না। কেউ গ্রহণ করেছেন, কেউ গ্রহণ করেন নাই। ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার মনে করেন প্রাচীন কাল হতে বঙ্গ ও বঙ্গাল দুটি পৃথক দেশ ছিল। বঙ্গাল দেশের নাম হইতে কালক্রমে সমগ্র বাংলাদেশের নামকরণ করা হয়েছে বলে তিনি মনে করেন। আরেকজন ঐতিহাসিক নিহার রঞ্জন রায় অবশ্য মনে করেন বঙ্গ প্লাস আল এই শব্দ দুটির সমন্বয়ে বঙ্গাল বা বাঙ্গাল বা বাঙ্গালা নামের উৎপত্তি হয়েছে। অর্থাৎ তিনি আবুল ফজলের যে অভিমত যে এই অঞ্চলে রাজারা অনেক আল তৈরি করত এবং সেই আল দিয়ে এখানকার যে জীবনযাপন ব্যবস্থা নিয়ন্ত্রণের ব্যবস্থা করত, তা থেকে এই অঞ্চলের নামকরণে বাংলা শব্দটি হয়েছে। নিহার রঞ্জন রায় এই বিষয়টির সাথে একমত পোষণ করেছে। সার্বিকভাবে আমরা বলতে পারি যে নামকরণ যেভাবেই হোক না কেন, বাংলা বলতে যে ভূখণ্ডটি বোঝানো হয়েছে সেটা সবসময় এক ছিল না। কখনো নদীর দ্বারা, কখনো বিদেশি শাসনের দ্বারা এটা রূপান্তরিত হয়েছে, পরিবর্তিত হয়েছে এবং মোগল আমলে এটা একটা সামগ্রিক রূপ লাভ করে। মোগল আমলে এই পুরো বাংলাকে বলা হচ্ছে সুবা বাংলা এবং ইংরেজ আমলে ইংরেজদের শাসনকালে এই অঞ্চলকে বেঙ্গল নামে চিহ্নিত করা হচ্ছে। এখন আসা যাক বাংলা বলতে যে এই ভূখণ্ডকে বোঝানো হলো, যার পূর্ব দিকে ত্রিপুরা, গারো, লুসাই পর্বতমালা, উত্তরে শিলং মালভূমি ও নেপালের তরাই অঞ্চল, পশ্চিমে রাজমহল, ছোট নাগপুরের পর্বতরাজি এবং দক্ষিণে বঙ্গোপসাগর। এই অঞ্চলটার ভৌগোলিক বৈশিষ্ট্যটা কি? প্রাকৃতিক গঠন অনুসারে এই অঞ্চলকে 5 ভাগে ভাগ করা হয়। উত্তর বাংলার পাললিক ভূমি, ব্রহ্মপুত্র মেঘনা অন্তর্বর্তী ভূভাগ, ভাগীরথী মেঘনা অন্তর্বর্তী বদ্বীপ, চট্টগ্রামের অনুচ্চ পাহাড় এলাকা, বর্ধমানের অনুচ্চ পাহাড় এলাকা। আমরা প্রথম থেকেই বলছি এই অঞ্চলের ওপর নদীর প্রভাব রয়েছে।
নদী এই অঞ্চলের মানুষের জীবনযাপন ব্যবস্থাকে পরিবর্তিত করেছে বা রূপান্তর করেছে। তো এই অঞ্চলের যে গঠন, এই গঠনটাই হয়েছে নদীর পলি মাটি থেকে। আমরা যদি এই অঞ্চলের প্রত্নতাত্ত্বিক ইতিহাস জানতে যাই, তাহলে এই অঞ্চলের প্রাচীনত্ব ভারতের অন্যান্য অঞ্চল থেকে অতটা বেশি না। বাংলার পাললিক ভূমি এটা গঠিত হয়েছে ব্রহ্মপুত্র, গঙ্গা, মেঘনা নদী দিয়ে বহিত যে পলি এসে এই অঞ্চলটি গড়ে তুলেছে। তো এই অঞ্চলগুলোর বেশিরভাগই সমতল। আমরা প্রথম যে 3টি পয়েন্ট দেখছি, উত্তর বাংলার পাললিক ভূমি, ব্রহ্মপুত্র, মেঘনা নদীর অন্তর্বর্তী ভূভাগ, ভাগীরথী ও মেঘনার অন্তর্বর্তী ভূভাগ, এই 3টি অঞ্চল গঠনেই নদীর প্রভাব সব থেকে বেশি। নদীর পলিমাটি দিয়ে এই অঞ্চলগুলো গঠিত হয়েছে এবং নদী এক অঞ্চল থেকে অন্য অঞ্চলের মধ্যে বিভাজন সৃষ্টি করেছে, যার ফলে এই অঞ্চলগুলোর বৈশিষ্ট্য কম বেশি একরকম হলেও শুধু ভৌগোলিক সীমানার বিচ্ছেদের কারণে আমরা এগুলোকে ভিন্ন ভিন্ন এলাকা হিসেবে চিহ্নিত করছি। চট্টগ্রামের অনুচ্চ পর্বতমালা এবং বর্ধমান অঞ্চলের অনুচ্চ পর্বতমালা, আমরা প্রথমেই বলেছি বাংলার যে সীমান্তর পশ্চিম, উত্তর এবং উত্তর পূর্ব অঞ্চল পাহাড়ি এলাকা। বর্ধমান অঞ্চলের যে আমরা রাজমহলের কথা বলছি, রাজমহলের অনুচ্চ পর্বতমালা এবং উত্তর অঞ্চলের হিমালয় পর্বতমালা এবং উত্তর পূর্ব অঞ্চলের আমাদের চট্টগ্রাম, ত্রিপুরা, সিলেট অঞ্চলের যে পর্বতমালা, এই পর্বতমালাকে বাংলাকে অন্যান্য অঞ্চল থেকে ভারতবর্ষের পৃথক করে দিয়েছে। এবং দক্ষিণ দিকে রয়েছে বঙ্গোপসাগর, যা পৃথিবীর সাথে যেমন সংযুক্তি করেছে তেমনি ভৌগোলিকভাবে একটা বেষ্টনী করে দিয়েছে। এই হচ্ছে বাংলা। অর্থাৎ প্রাকৃতিক ভাবেই বাংলার একটা ভৌগোলিক সীমারেখা নির্ধারণ হয়েছিল এবং সেই সীমারেখা বাংলার জনগণের ওপর, বাংলার জনগণের ওপর প্রভাব ফেলেছে। তাদের জীবনযাপন পদ্ধতিতে, তাদের যাপিত জীবন নদীর উপর নির্ভর করে, তাদের খাদ্য, তাদের বস্ত্র, সবকিছু এই ভৌগোলিক পরিবেশের কারণে অন্যান্য অঞ্চলের থেকে পৃথক হয়েছে। আমরা এরপরে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে বাংলার জনপদ। প্রাচীন যুগে বাংলা বলতে সমগ্র বাংলাকে বোঝাতো না, যেটা আমরা পূর্বেই আলোচনা করেছি। এর বিভিন্ন অংশ বিভিন্ন নামে পরিচিত ছিল। এর ভৌগোলিক পরিমণ্ডল প্রাকৃতিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হতো। আবার রাজনৈতিক ক্ষমতার বিস্তার, হ্রাস এদের পরিমণ্ডল পরিবর্তন করেছে। এইরকম অনেকগুলো জনপদ ছিল সারা বাংলাদেশে। অর্থাৎ আমরা যে বিষয়গুলো আলোচনা করছি, প্রাচীন বাংলার যে ভূখণ্ড, সে ভূখণ্ড সবসময় একরকম ছিল না। এটা কখনো নদীর গতিপথ দ্বারা, কখনো বিদেশি শাসনের অধীনে যাওয়ার ফলে বাংলার বিভিন্ন অঞ্চল বিভিন্ন নামে বিভিন্ন সময় পরিচিত ছিল। তো প্রাচীন বাংলার ইতিহাসে আমরা ষোড়শ জনপদের নাম জানি। এই জনপদগুলো বিচ্ছিন্নভাবে স্থানীয় জমিদার বা স্থানীয় শাসকদের দ্বারা পরিচালিত হতো এবং এই সব জনপদ সম্পর্কে আমরা বিভিন্ন উৎস থেকে জানতে পারি। আমরা যেসব জনপদের কথা জানতে পারি, পুন্ড্র, এবং পুন্ড্র কোন অঞ্চল নিয়ে গঠিত ছিল? পুন্ড্র বর্ধন বর্তমান বাংলাদেশের বৃহত্তর বগুড়া, রাজশাহী, রংপুর, দিনাজপুর অঞ্চল নিয়ে এই অঞ্চল গঠিত ছিল। এর ইতিহাস আমরা জানতে পারি খ্রিস্টপূর্ব 3য় অব্দে আমরা পুন্ড্রের কথা জানতে পারি মৌর্য একটা তাম্রলিপি থেকে, ব্রাহ্মণ তাম্রলিপি থেকে। সেখানে মৌর্য শাসকরা এখানকার যে প্রাদেশিক শাসক ছিল নাম মহামাত্র, তাকে আদেশ দিচ্ছে প্রাকৃতিক দুর্যোগে এই অঞ্চলে মানুষের জীবনে যে ক্ষতি হয়েছে, সেই ক্ষতির ফলে তাদের জীবনযাপন পদ্ধতি স্বাভাবিক করার জন্য রাজকোষ থেকে অর্থ সেই সব মানুষকে দেওয়ার জন্য আদেশ দেয়। অর্থাৎ আমরা যদি সর্বভারতীয় ইতিহাসের সঙ্গে এখানে যোগটা খুঁজি, তাহলে দেখবো যে পুন্ড্রবর্ধন খ্রিস্টপূর্ব 300 অব্দে মৌর্য শাসনের অধিভুক্ত ছিল। অর্থাৎ একটা সভ্যতা গড়ে উঠেছিল
যেটা আজকের মহাস্থানগড় বলে আমরা চিনি, বগুড়া জেলা শহর থেকে 6 কিলো উত্তরে অবস্থিত। তো এখানে প্রাদেশিক সরকারের রাজধানী ছিল এবং এখান থেকেই পুন্ড্র অঞ্চলের মানুষের ভালো মন্দ দিক দেখা হতো, তাদেরকে শাসন করা হতো। পুন্ড্রের পরে আমরা আসবো বরেন্দ্র। পুন্ড্র যে এলাকাগুলো নিয়ে গঠিত, বরেন্দ্র ঠিক সেই এলাকাগুলোতেই বিরাজমান ছিলেন। অর্থাৎ আমরা বলতে পারি পুন্ড্র এবং বরেন্দ্র একই এলাকায় গড়ে উঠেছে। আমরা যদি বরেন্দ্রের ভৌগোলিক অবস্থানটা জানার চেষ্টা করি, বগুড়া, পাবনা, রাজশাহী বিভাগের উত্তর পশ্চিমাংশ, রংপুর এবং দিনাজপুরের কিছু অংশ নিয়ে বরেন্দ্র গঠিত। অর্থাৎ পুন্ড্র এবং বরেন্দ্র কম বেশি একই অঞ্চল নিয়ে গঠিত, কিন্তু দুইটি ভিন্ন নামে ভিন্ন সময়ে এটা মানুষের কাছে দুইটি নামে পরিচিত ছিল। এরপরে বঙ্গ, যেটা জনপদগুলোর মধ্যে সব থেকে বেশি আলোচিত, কারণ ঐতিহাসিকরা ধারণা করে থাকেন এই নাম থেকেই বাংলাদেশের নামটির উৎপত্তি হয়েছে। তো বঙ্গ বলতে আজকে ঢাকা, কুষ্টিয়া, যশোর, নদিয়া বৃহৎ অঞ্চল নিয়ে বঙ্গকে চিহ্নিত করা হতো। এই বাংলায় বঙ্গকে কেন্দ্র করেই বাংলার নামের বিভিন্ন রূপান্তর হয়েছে। বাংলার ইতিহাসে গৌড়, পুন্ড্রর যতটা নাম ছিল, বঙ্গেরও ততটা নাম ছিল, কিন্তু গৌড় বা পুন্ড্রের দুর্ভাগ্য, তাদের নাম অনুসারে এখন আর কোনো অঞ্চলের নাম হয়নি, কিন্তু বঙ্গর ভাগ্য, এটা তারা ইতিহাসে টিকে রয়েছে বাংলাদেশ নামক রাষ্ট্রের উৎপত্তির মধ্যে দিয়ে। এরপর আমরা আলোচনা করব গৌড় জনপদ নিয়ে। গৌড় জনপদের অবস্থান কোন অঞ্চলে ছিল? পশ্চিমবঙ্গের মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান এবং বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ এই অঞ্চল নিয়ে গৌড় ছিল। আমরা প্রাচীন ভারতের ইতিহাস যদি আলোচনা করি, এখানে দেখব যে গৌড় রাজ্য প্রাচীন ভারতে, প্রাচীন বাংলার শক্তিশালী একটা রাষ্ট্র নামে পরিচিত ছিল। গৌড় পাল রাজাদের প্রভাবের মূল জায়গা ছিল। পাল রাজাদের যে জনকভু ছিল, অর্থাৎ রাজধানী, জনকভু অর্থ হচ্ছে রাজধানী, সেটা গৌড়ে অবস্থিত ছিল এবং এই গৌড়কে কেন্দ্র করেই সর্বভারতীয় রাজনীতিতে পাল রাজারা হস্তক্ষেপ করতে সক্ষম হয়েছিল, সংযুক্ত হতে সক্ষম হয়েছিল, যার কারণে প্রাচীন বাংলার ইতিহাসে গৌড়ের নামটা বারবার আসবে। সমতট, সমতট বলতে আমরা কোন অঞ্চলকে বোঝাবো? আজকের বাংলাদেশের কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলকে সমতট বলে আমরা জানি। এই অঞ্চলকে নিয়েই প্রাচীন বাংলার সমতট জনপদটি গঠিত হয়েছে। 6 নম্বর, রাঢ়। রাঢ় জনপদটি পশ্চিমবঙ্গের দক্ষিণ অঞ্চলে। আমরা যদি আজকে পশ্চিমবঙ্গে, আমরা একটা কথা বলে রাখি এর মাঝে, মানচিত্র দেখতে হয় কিভাবে, ছাত্রছাত্রীদেরকে এটা জানা খুবই জরুরি। আমরা মানচিত্র যদি কলের সঙ্গে টানানোর ফলে উপরের দিক যেটা, এটা হবে উত্তর, নিচের দিক যেটা সেটা হবে দক্ষিণ, ডান দিক যেটা হবে সেটা হবে পূর্ব, বাম দিক যেটা হবে সেটা পশ্চিম। সুতরাং মানচিত্র দেখার সময় আমাদেরকে উপরের দিককে উত্তর ধরে তারপর মানচিত্রে বিভিন্ন স্থান খুঁজতে হবে। আশা করি তোমাদের এই বিষয়টি মনে থাকবে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা জনপদ সম্পর্কে আলোচনা করছি। এবার আমরা আলোচনা করব হরিকেল জনপদ। হরিকেল জনপদটি বর্তমান বাংলাদেশের চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলে এবং ভারতের ত্রিপুরা রাজ্যের মধ্যে বিস্তৃত ছিল। হরিকেল জনপদটির বৈশিষ্ট্য হচ্ছে এটা ছিল পাহাড়ি বৈশিষ্ট্য, যেটা আমাদের চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এবং সিলেট এবং ত্রিপুরা রাজ্যে অবস্থিত, এবং এই পাহাড় হরিকেল রাজ্যের মানুষের জীবনযাপন পদ্ধতিতে প্রভাব ফেলেছে। আমরা এরপর আলোচনায় আসব চন্দ্রদ্বীপ জনপদ নিয়ে। আমরা জানি বরিশালের পূর্ব নাম চন্দ্রদ্বীপ, আর চন্দ্রদ্বীপ জনপদ গড়ে উঠেছিল বরিশাল,
ঢাকার পাশে বিক্রমপুর, মুন্সিগঞ্জ এবং এর পার্শ্ববর্তী অঞ্চল। ছাত্রছাত্রী বিন্দু, তোমরা বারবার খেয়াল করবে যে আমরা যে জনপদগুলোর এলাকার কথা বলছি, একটা এলাকার মধ্যে একটা জনপদের মধ্যে একটা নাম বলছে, আবার অন্য জনপদের মধ্যে বলছে। এটার কারণ প্রথমেই আমরা ব্যাখ্যা করেছি, তারপরে আবারও আলোচনা করছি। সেটা হচ্ছে বাংলার জনপদগুলো সবসময় একরকম ছিল না। এটা কখনো নদীর দ্বারা, কখনো শাসন ব্যবস্থার দ্বারা ছোট বড় হয়েছে, নাম চেঞ্জ হয়েছে। যার কারণে আমরা দেখছি যে পুন্ড মধ্যে বগুড়া, রাজশাহী, রংপুর, দিনাজপুরের অবস্থান, আবার বরেন্দ্রের মধ্যেও রাজশাহী, বগুড়া, রংপুর, দিনাজপুরের অবস্থান আমরা জানতে পারছি। সুতরাং প্রাচীন বাংলার ইতিহাসের যে জনপদগুলোর নাম আমরা বলছি, সেই জনপদগুলোর সীমারেখা রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তনের সাথে সাথে, প্রাকৃতিক ব্যবস্থার পরিবর্তনের সাথে সাথে কম বেশি হয়েছে। একই জনপদের মধ্যে একই জায়গার নাম একাধিকবার দেখা যাচ্ছে। এটা এই জন্যই হয়েছে যে নিয়মিত এই অঞ্চলগুলো ফ্লাকচুয়েট করতো বা পরিবর্তিত হতো। এরপর আমরা আলোচনা করব সপ্তগাঁও, খুলনা এবং সমুদ্রবর্তী অঞ্চল। বর্তমান বাংলাদেশের যে খুলনা বিভাগ, এই খুলনা বিভাগেই সপ্তগাঁও যে জনপদ, এই জনপদ এর অবস্থান ছিল। সমুদ্রবর্তী এলাকা হওয়ায় এখানে বাণিজ্যিক কর্মকাণ্ড সমুদ্রকে কেন্দ্র করে পরিচালিত হতো। এখানকার মানুষের সাথে বহির্দেশের একটা সম্পর্ক গড়ে উঠেছিল। যারা বাণিজ্যিক সূত্রে খুলনা অঞ্চলে আসতো, তাদের সাথে এই অঞ্চলের একটা যোগাযোগ নির্মিত হতো। এরপর যেটা আলোচনা করব সেটা হলো কামরূপ। কামরূপের অবস্থানটা যদি আমরা জানতে যাই, এটা পূর্ব বাংলা, বাংলাদেশের মধ্যে না, এটা পশ্চিম বাংলার জলপাইগুড়ি, আসামের বৃহত্তর গোয়ালপাড়া জেলা এবং বৃহত্তর কামরূপ জেলা, এই জেলাগুলো, এই স্থানগুলোতে কামরূপ জনপদের অবস্থান ছিল। পরের জনপদটি হচ্ছে তাম্রলিপ্ত। আমরা প্রাচীন বাংলার ইতিহাসে একটা বিখ্যাত বন্দরের নাম জানি, তাম্রলিপ্তি। এই তাম্রলিপ্তি নাম থেকেই এই জনপদের নাম তাম্রলিপ্ত হয়েছে বলে জানা যায়। পশ্চিম বাংলার মেদিনীপুর জেলায় এর অবস্থান। এই সমুদ্র বন্দরের সাথে বহির্বিশ্বের সাথে যোগাযোগ ছিল। আরব, মিশর সহ বিভিন্ন দেশের নাবিকরা এখানে নিয়মিত আসতো এবং এর সাথে ভারতবর্ষের বাণিজ্যিক সম্পর্ক নির্ভরশীল ছিল এবং বাণিজ্যিক এলাকা হিসেবে এই এলাকাটি গড়ে উঠেছিল। রুক্ষ নামে একটি জনপদ, যেটা খুব বেশি পরিচিত আমাদের কাছে না, আরাকান অঞ্চলে যেটির অবস্থিত ছিল। আরাকান রাজসভার কথা আমরা জানি। বাংলা সাহিত্যে এই রাজসভার গুরুত্ব অপরিসীম। এই রাজসভা থেকে অনেক মূল্যবান গ্রন্থ রচিত হয়েছে বা সংরক্ষিত হয়েছে। বাংলার লেখক, কবি, সাহিত্যিকদেরকে স্থান দেওয়া হয়েছিল। সেখান থেকে তারা প্রচুর লেখালেখি করেছে, যা বাংলার ইতিহাস গঠনে খুবই গুরুত্বপূর্ণ। এই অঞ্চলের অবস্থান যদি আমরা জানার চেষ্টা করি, বাংলাদেশের মধ্যে কিছুটা অংশ তার রয়েছে যেটা আজকে কক্সবাজার নামে পরিচিত, মায়ানমারের কিছু অংশ, কর্ণফুলী নদীর দক্ষিণাংশ। অর্থাৎ মায়ানমার, বাংলাদেশ সম্মিলিতভাবে এই জনপদটি গড়ে উঠেছিল। এই জনপদে সমুদ্রের কাছাকাছি ছিল এবং এখানকার রাজারা শিক্ষা অনুরাগী ছিল, সবসময় শিক্ষাকে সবসময় স্পন্সর করেছে। যার কারণে এখানে একটা সাহিত্যিক ইতিহাস গড়ে উঠেছে, যে সাহিত্যিক ইতিহাসে আমরা বাংলা সম্পর্কে জানতে পারি। আমরা এই অঞ্চলের সাহিত্যের যে ঐতিহ্য ছিল এবং এই সাহিত্যগুলো থেকে ইতিহাসের আমরা অনেক উপকরণ পাই, যে উপকরণগুলো দিয়ে ইতিহাসকে পুনর্গঠন করা সম্ভব এবং আমরা এইসব সাহিত্যকে ইতিহাসের মধ্যে ব্যবহার করছি। আমরা পরবর্তী অধ্যায়ে আলোচনার সময় এগুলো আলোচনা করব, কিভাবে সাহিত্য ইতিহাসের উপাদান হতে পারে। এরপরে যে জনপদ শুক্র, এটা গঙ্গা ভাগীরথীর পশ্চিম তীরে দক্ষিণ ভূভাগে অবস্থিত।
আধুনিক মতে বর্ধমানের দক্ষিণাংশে, হুগলির বৃহদাংশ, হাওড়া, বীরভূম জেলার নিয়ে এই জনপদ। আমরা গঙ্গা নদী যেটা ভারত অংশে পড়েছে সেটা গঙ্গা নামে পরিচিত, এবং বাংলাদেশে এসে এই নদীটির নাম হয়ে গিয়েছে পদ্মা। তো গঙ্গা এবং ভাগীরথীর পশ্চিম তীরে এবং বর্ধমানের দক্ষিণাংশে এই জনপদটি অবস্থিত। এই জনপদটি পশ্চিমবঙ্গের মধ্যে অবস্থিত হয়, বাংলায় এর প্রভাব খুব বেশি নেই। তবে গঙ্গা ভাগীরথী নদীর মাঝামাঝিতে যে পালল ভূমি গড়ে উঠেছে, সেই পালল ভূমিতে এই জনপদ সৃষ্টি হয়েছে। এই জনপদে নদীর প্রভাব সব থেকে বেশি, পালল ভূমি ছিল, উৎপাদন ব্যবস্থা এখানে কৃষি নির্ভর ছিল। এরপরে যেটা আলোচনা করব সেটা হচ্ছে আমরা বিক্রমপুর। ঢাকার মুন্সিগঞ্জ এবং পার্শ্ববর্তী এলাকা নিয়ে এই বিক্রমপুর অঞ্চল গড়ে উঠেছিল। বিক্রমপুর অঞ্চল বাংলার মাঝামাঝি অবস্থিত। পরবর্তীতে আমাদের বাংলাদেশের যে রাজধানী ঢাকাকেও একসময় বিক্রমপুর বলে চিহ্নিত করা হতো। মাঝামাঝি অবস্থানে হয় এই অঞ্চলের প্রতি বিভিন্ন শাসকদের নজর ছিল। এটাকে নিয়ন্ত্রণ করতে পারলে এখান থেকে অন্যান্য অঞ্চলকে নিয়ন্ত্রণ করা সহজ হতো, যার কারণে আমরা 12 ভূঁইয়াদের সময় দেখি বিক্রমপুরের উপর প্রভাব প্রতিপত্তি নিয়ে মোগল সম্রাটদের সাথে দ্বন্দ্ব হয়েছিল। এরপরে যেটা নিয়ে আলোচনা করব আমরা, যে জনপদ নিয়ে, সেটা হচ্ছে বাকেরগঞ্জ। আমরা আবারও বলছি, বিভিন্ন এলাকা আমরা বারবার দেখছি যে একবার এক জনপদের মধ্যে, পরের বার অন্য জনপদের মধ্যে আলোচনায় চলে আসতেছে। এগুলো হয়েছে নিয়মিত ভূ সম্প্রসারণের কারণে, ক্ষমতার সম্প্রসারণ এবং সংগঠনের কারণে। বাকেরগঞ্জ এলাকায় অনেক এলাকাকে চিহ্নিত করা হয়েছে। বরিশাল, খুলনা, বাগেরহাট অঞ্চলকে বাকেরগঞ্জ বলে চিহ্নিত করা হয়েছে। আমরা পূর্বেই দেখেছি বরিশাল অঞ্চল নিয়ে গঠিত চন্দ্রদ্বীপ, খুলনা অঞ্চল নিয়ে গঠিত হয়েছিল সাতগাঁও। আবার এখানে দেখছি বাকেরগঞ্জ হচ্ছে খুলনা, বরিশাল অঞ্চল নিয়ে। প্রত্যেকটা ক্ষেত্রেই একই কথা প্রযোজ্য। আমরা নিখুঁতভাবে এই ইতিহাসগুলো পুনরুদ্ধার করতে পারিনি উৎসের অভাবে। ইতিহাসের উৎস খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। সে উৎস যদি স্পেসিফিক ভাবে আমরা না পাই, তাহলে আমাদের পক্ষে স্পেসিফিক ভাবে ইতিহাস পুনর্গঠন করা সম্ভব না। বাকেরগঞ্জ, বরিশাল, খুলনা এবং বাগেরহাট অঞ্চল নিয়ে গঠিত ছিল। এই অঞ্চল নদী অঞ্চল হওয়ায় এদের জীবনযাপন পদ্ধতি, এদের যাপিত জীবন সবকিছুর উপর নদীর প্রভাব ছিল খুব বেশি, এবং এদের যে জীবনযাপন, এদের যে খাদ্যাভ্যাস, সেই খাদ্যাভ্যাসেও এই নদীর প্রভাব ছিল। আমরা আরেকটি জনপদের নাম জানি, বঙ্গাল। তার সম্পর্কে বিশেষ কিছু জানা যায় না। অনেক ঐতিহাসিক বলে থাকেন যে বঙ্গাল থেকেই বাংলা নামের উৎপত্তি। তো আবার অন্য দল ঐতিহাসিকের বিরোধিতা করেছেন। তারা বলেছেন যে না, বঙ্গাল না, বঙ্গই বেশি পরিচিত। এবং বঙ্গের সাথে আবুল ফজলের অভিমত অনুযায়ী আল শব্দ যোগ হয়ে বাংলা বা বঙ্গাল হয়েছে। তো দুই দল ঐতিহাসিকের মধ্যে এটা নিয়ে আলোচনা, পর্যালোচনা, তর্ক বিতর্ক হয়েছে। তারা শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছেন, সংখ্যাগরিষ্ঠ দল, যে বঙ্গ থেকেই বাংলা শব্দটির উৎপত্তি হয়েছে। প্রাচীনকালে ক্ষুদ্র ক্ষুদ্র এই অঞ্চলগুলির নাম দেওয়া হয়েছিল জনপদ। ৪র্থ শতক হতে গুপ্ত যুগ, গুপ্ত পরবর্তী যুগ, পাল, সেন প্রভৃতি আমলে উৎকীর্ণ শিলালিপি, সাহিত্য গ্রন্থে প্রাচীন বাংলার এই 16টি জনপদের নাম পাওয়া যায়। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকের এই আলোচনায় আমরা যে বিষয়গুলো আলাপ করলাম সেটা হচ্ছে প্রাচীন বাংলা বলতে কোন অঞ্চলকে আমরা বোঝাই, এর ভৌগোলিক অবস্থান কি, এর বৈশিষ্ট্যগুলো কি, বাংলা নামকরণ কিভাবে হলো, জনপদ কাকে বলে, বাংলায় কতটি জনপদ ছিল, জনপদগুলো কোন কোন এলাকা নিয়ে গঠিত ছিল,
কেন বারবার একই নাম বিভিন্ন জনপদের মধ্যে যাচ্ছে, এই সব বিষয়গুলো আমরা আজকে আলোচনা করলাম। আমরা যদি উপসংহারে যাই তাহলে কয়েকটি সামারাইজ যদি করে যদি বলি যে বাংলার ভৌগোলিক পরিচয় সম্পর্কে মন্তব্য করতে গেলে পরে এই অঞ্চলের ওপর যে নদীর প্রভাব সব থেকে প্রবল সেটা স্বীকার করতে হবে। এই অঞ্চল গঠিত হয়েছে নদী বাহিত পলি, অর্থাৎ বেশিরভাগ ভূখণ্ড পলি গঠিত। পলি গঠিত হওয়ার কারণে এই অঞ্চলটি কৃষি নির্ভর হয়েছে, অর্থাৎ এখানে উৎপাদন ব্যবস্থায় ধান, পাট, গম থেকে শুরু করে যে কোনো ধরনের কৃষি পণ্য উৎপাদিত হতো এবং এখানকার মানুষজন সহজেই 2 ফসলি 3 ফসলি জমি পেয়ে গিয়েছিল, যেখানে জমি খুব উর্বর ছিল এবং সহজেই তারা কৃষি উৎপাদন করতে পারত, যার ফলে এই অঞ্চলের মানুষ একটা আয়সী জীবনযাপন করতো, তাদের উৎপাদনের জন্য খুব বেশি পরিশ্রম করতে হতো। নদীর কারণে এখানকার মানুষের প্রধান খাদ্য ছিল মাছ এবং যোগাযোগের অন্যতম মাধ্যম ছিল নদী। সুতরাং এই অঞ্চলে নদীর প্রভাব শুধু যে খাদ্য ব্যবস্থা বা জীবনযাপন পদ্ধতিতে তা না, বা যোগাযোগ পদ্ধতিতে তা না, এই অঞ্চলের ভৌগোলিক সীমারেখাও নির্ধারণ করেছে নদী। আমরা যে পুন্ড্র, গৌড়, রাঢো, বঙ্গ, সমতট বিভিন্ন জনপদের কথা বলছি, এই জনপদগুলো নদীর দ্বারা বিভক্ত ছিল। নদী এই জনপদগুলোকে বিভক্ত করেছে এবং নদীর তীরেই গড়ে উঠেছে বিখ্যাত বিখ্যাত বন্দর। আমরা তাম্রলিপ্তির কথা বলেছি, চট্টগ্রামে যে বন্দর, মোংলায় যে বন্দর, এগুলো সব নদীর তীরে বা সমুদ্র তীরবর্তী জায়গায় গড়ে উঠেছে। শুধু তাই না, বিভিন্ন বাজার ঘাট, ধর্মীয় প্রতিষ্ঠান সবকিছু নদী কেন্দ্রিক গড়ে উঠেছে। অর্থাৎ নদীর প্রবাহের সাথে সাথে এই অঞ্চলের সমৃদ্ধির ব্যাপারটিও জড়িত ছিল। অনেক সময় দেখা গেছে নদীর গতিপথ পরিবর্তনের সাথে সাথে অনেক এলাকা মৃত বলে ঘোষণা করা হয়েছে। অর্থাৎ যে অঞ্চলে নদীকে কেন্দ্র করে বিভিন্ন বাজার ঘাট গড়ে উঠেছিল, এই বাজার ঘাটগুলোকে যদি নদীর মাধ্যমে, যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে মানুষ যাতায়াত করত, নদীর গতিপথ পরিবর্তনের ফলে এই অঞ্চলগুলো যাতায়াত ব্যবস্থার বিঘ্ন ঘটায়। স্বাভাবিকভাবে প্রাকৃতিকভাবে নদীর গতিপথ পরিবর্তনের সাথে সাথে ওই বাজার ঘাট বা শিল্প এলাকা বা বাণিজ্যিক এলাকাটাও মৃত বলে ঘোষণা হতো। বাংলার যে মানচিত্রগুলোর কথা বললাম, বাংলার যে জনপদগুলোর কথা বললাম, এখানে মানচিত্রে ওগুলো চিহ্নিত করা আছে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দরা, তোমরা এই বিষয়গুলোকে এখানে দেখতে পারবা। এই যে পুন্ড্র, গৌড়, তারপর হরিকেল, বঙ্গাল, চন্দ্রদ্বীপ, রাঢো, এই জিনিসগুলো মানচিত্রে তোমরা দেখতে পারবা যে কোন জায়গায় অবস্থান ছিল। আর আজকের যে কোর্সগুলো পড়ালাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাস অনুযায়ী যেসব বইগুলোর কথা বলা হয়েছে, যেগুলো বইগুলোকে অনুসরণ করে এই বিষয়গুলো পড়া যাবে, ইংরেজি এবং বাংলা দুইটা শ্রেণীর বইয়ের কথাই বলা আছে। তো তোমরা এই সব বইগুলোকে অনুকরণ করে তোমাদের পাঠকে সমৃদ্ধ করবে, নিজেকে সমৃদ্ধ করবে এবং তোমরা আজকের যে বিষয়টি পড়ালাম, বাংলার ভৌগোলিক অবস্থান ও জনপদ সমূহ, এইসব সম্পর্কে সমৃদ্ধ হবা এইসব গ্রন্থ থেকে। বিশেষ করে ইংরেজি বই আর.সি. মজুমদারের হিস্ট্রি অফ বেঙ্গল ভলিউম 1, নিহার রঞ্জন রায়ের বাঙালির ইতিহাস আদি পর্ব, রমেশচন্দ্র মজুমদারের বাঙালির ইতিহাস প্রথম খণ্ড, এম এ রহিম, আব্দুল মমিন চৌধুরী, সিরাজুল ইসলাম, এবি এম মাহমুদের বাংলার ইতিহাস, এই বইগুলো থেকে তোমরা আজকের যে পাঠ সেটা সম্পর্কে জানতে পারবা এবং আশা করি তোমাদের এই বিষয়টিতে আর কোনো সমস্যা হবে না।
সমস্যা হলে এই বিষয়গুলোতে যে বইগুলো আছে সেগুলোতে পাঠ করে নিজেরা এগুলো সমাধান করতে পারবে। তারপরেও যদি কোনো সমস্যা হয়, প্রথম স্লাইডে দেখবা আমার ইমেল নাম্বার দেওয়া আছে। তোমরা ইমেলে যদি কোনো বিষয়টি জানতে চাও, আমি চেষ্টা করব তোমাদের সেই বিষয়টি সম্পর্কে সমাধান দেওয়ার জন্য। করোনাকালীন সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে উদ্যোগ তোমাদেরকে লেখাপড়ার মধ্যে রাখা, তোমাদের শিক্ষা জীবন সচল রাখা, এবং আমরা সেই কার্যের সাথে সম্পৃক্ত হয়েছি তোমাদেরকে সমৃদ্ধ করার জন্য, তোমাদের স্বাভাবিক জীবন ব্যবস্থা সচল রাখার জন্য। তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস সমাপ্ত করছি। আবার আগামী ক্লাসে অন্য এক অধ্যায় নিয়ে তোমাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবা। সবার প্রতি আমার শুভেচ্ছা রইল। সবাই ঘরেই অবস্থান করবে, নিজেদেরকে পড়াশোনার মধ্যে রাখবে। ভালো থেকো সবাই। ধন্যবাদ।